আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। এই মুহূর্তে আমার আজকের এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যে যারা দেখছেন তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। আমি মোহাম্মদ মিরাজুল ইসলাম, সিনিয়র সহকারী শিক্ষক, চৌধুরী স্কুল অ্যান্ড কলেজ, পাশাপাশি সহপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছি স্কাইটাস টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজে। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা যারা আমার ভিডিও প্রতিনিয়তই দেখো, বিশেষ করে বাণিজ্য বিভাগের স্টুডেন্টরা, তোমরা কিছুদিন ধরে আমার ক্লাসটা কন্টিনিউ পাচ্ছ না, যে জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তোমরা জানো সারা দেশে নিম্নচাপ অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগের কারণে আমি বিশেষ করে আমার এই স্কুল টাইম যখন শেষ হয় তখন ভিডিওটি ধারণ করি। যেহেতু ব্যাড লাইটের জন্য আমার ভিডিও কোয়ালিটিটা ভালো হবে না, যে জন্য আমি ভিডিও করা থেকে বিরত ছিলাম। আর সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি আজকে থেকে আবারও কন্টিনিউয়াসলি ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যারা আমার একদিন পাশে ছিল তারা অবশ্যই আমার এই ভিডিওতে লাইক, কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে তোমাদের বন্ধুদের মাধ্যমে ছড়িয়ে দেবা। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো আমি বিগত যে লাস্ট ক্লাসটা করিয়েছিলাম তৃতীয় অধ্যায়ের 5 নম্বর অঙ্কের সলিউশন করেছিলাম। যারা আমার অঙ্কটা মনোযোগ সহকারে খেয়াল করেছে তাদের ওই অঙ্কটা আর কোনো সমস্যা হওয়ার কথা না। সেক্ষেত্রে আমি আজকে সমাধান করার চেষ্টা করব তোমাদের অধ্যায়, তৃতীয় অধ্যায় অর্থাৎ দুতরফা দাখিলা পদ্ধতি যে অধ্যায়টা, সেই অধ্যায়ের 6 নম্বর অঙ্ক অর্থাৎ শেষ অঙ্ক। দেখো তোমাদের পাঠ্য বইয়ের যে 6 নম্বর অঙ্কটি আছে, 6 নম্বর অঙ্কটি ঠিক এরকম আছে। জনাব রোকেয়া পানামা সন্সের মালিক 2017 সালের জানুয়ারি মাসে নিম্নোক্ত ঘটনাগুলো সংঘটিত হয়েছে। জানুয়ারি 1 5,50,000 টাকার পণ্য নগদে বিক্রয়। জানুয়ারি 10 একজন ক্রেতার নিকট থেকে 1,20,000 টাকা পণ্য ক্রয়ের ফরমাইশ পাওয়া গেছে, তার মানে অর্ডার পাওয়া গেছে। এটা অবশ্য একটা ঘটনা, শুধুমাত্র একটা ঘটনা, এটা লেনদেন না। ঠিক আছে। 18 তারিখে বলছে নগদে 80,000 টাকার পণ্য ক্রয় করা হলো, এবং 22 তারিখ বলছে ফরমাইশ অনুযায়ী ক্রেতাকে সরবরাহের জন্য বিল তৈরি করা হলো। আর হচ্ছে 25 তারিখ মালিক ব্যবসায়ের জন্য 90,000 টাকা অতিরিক্ত মূলধন আনলেন। অতীতের পাওনা বাবদ 1,10,000 টাকা নগদে পাওয়া গেল। এখানে বলছে লেনদেন নয় এমন ঘটনাসমূহ মোট পরিমাণ নির্ণয় করো। যেসব ঘটনা লেনদেন সেগুলোকে আধুনিক পদ্ধতি কারণ সহ ব্যাখ্যা করো, এবং পানামা সন্সের সমীকরণ পদ্ধতিতে লেনদেনগুলো কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো। আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা ক নম্বর যে অঙ্কটা বলছে লেনদেন নয় এমন ঘটনা সমূহ চিহ্নিত করে মোট টাকার পরিমাণ নির্ণয় করো। এই অঙ্কটা একটু মিস্টেরিয়াস প্রবলেম আছে। মিস্টেরিয়াস প্রবলেমটা হচ্ছে কি, আমাদের যে স্বনামধন্য গাইড কোম্পানি লেকচার কোম্পানি যেগুলো 2018-20 সালের দিকে বই ছিল, যে বইয়ের সমাধান করা ছিল এরকম 10 তারিখ আর 22 তারিখ, এই দুইটা হচ্ছে লেনদেন নয় হিসেবে যোগ করা ছিল। ঠিক আছে। পরবর্তী যতগুলো বই আছে ততগুলো বইয়ে এই যে বিল 22 তারিখ, এটা ফরমেশন দিকে থেকে পণ্য সরবরাহের বিল তৈরি করা হলো 10,000 টাকা, এটা লেনদেন হিসেবে লিপিবদ্ধ করছে। তবে আমার কাছে সলিউশনটা যুক্তিযুক্ত মনে হয়নি। অবশ্য আমার চেয়ে ভালো ভালো যারা হিসাব বিশারদ বা বাংলাদেশে যারা ডমিনেট করে এইসব ফিল্ডে, যারা এইসব বইয়ের সাথে যুক্ত, তারা অবশ্য কিভাবে এটার সমাধান করেছে আমি এটা বলতে পারবো না। তবে আমার কাছেও এখনও মনে হয় যে 10 তারিখ আর 22 তারিখ এই দুইটা হচ্ছে লেনদেন না। এখানে যেহেতু বিল তৈরি করা হয়েছে সেহেতু আমি মাল দেই নাই বা বিলের শুধুমাত্র তৈরি করা হয়েছে, এক্ষেত্রে আমি এটাকে লেনদেন হিসাবে খুব একটা গ্রহণযোগ্য বলে মনে করি না। যেহেতু আমার নামে আমার ইসের সাথে আসলে যারা পরীক্ষার খাতা দেখবে তাদের কোনো মানে হেডেড না, আমি আমার ব্যক্তিগত মতামতটা দিলাম। আমার কাছে মনে হয় যে 10 তারিখ আর 22 তারিখ এই দুটা লেনদেন। লিখতে পারি কি, ক লেনদেন না এমন ঘটনা সমূহের মোট পরিমাণ নির্ণয় করা হলো। আমি সমতুল্য লিখলাম। হ্যাঁ, তোমরা সব কাঠো মোট পরিমাণ তারিখ বিবরণ টাকা তারিখ বিবরণ টাকা। হ্যাঁ, তারিখ হচ্ছে কি 2017 জানুয়ারি 10।
পণ্য বিক্রয়ের ফরমায়েশ প্রাপ্তি। যত সংক্ষিপ্ত করে লেখা যায়, নিজের মতো করে লেখা যায়, তোমার কথা যেন স্যার যায়, যে স্যারটা খাতা দেখবে সে যেন বুঝতে পারে আসলে তুমি কি বলতে চাইছো, সেরকম করে লিখলেই হবে। এখানে যে বইয়ে যা লেখা আছে বা বইয়ের পাশে লিখতে হবে এরকম কোনো কথা না বলে মনে করি। 1,20,000 টাকা। এখন বইয়ে যেহেতু তোমাদের দেওয়া আছে 22 তারিখে লেনদেন, যদি এটা করতে চাও তাহলে একটাই লেনদেন, ঠিক আছে, এই একটা আছে যায় না। তবে আমার মধ্যে আমি সেভাবে করি। তোমাদের যদি মনে হয় বা তোমাদের যারা স্কুলে স্যার বা যারা আছে তারা যদি মনে করে যে না এটা দেওয়া লাগবে তাহলে দিতে পারো, সমস্যা নেই। তবে আমার মতামত হচ্ছে এটা যেহেতু বিল তৈরি করছে, পণ্য শেয়ার সরবরাহ করে নাই, তাহলে সেই ক্ষেত্রে আমার কাছে এটা লেনদেন বলে মনে হয়। লেনদেন যদি হয় তাহলে অবশ্যই সেটার কারণ আমি বলে দেবো, সমস্যা নাই। ফরমায়েশ অনুযায়ী বিল প্রস্তুত। 10,000 টাকা। এক লাখ 30,000 টাকা। আমি মনে হয় বুঝাইতে পারছি। ফরমায়েশ অনুযায়ী ক্রেতাকে পণ্য সরবরাহের বিল তৈরি করা হলো 10,000 টাকা। এখানে আর একটা কনফিউশন আছে, 1,20,000 টাকার ফরমায়েশ পাইছে কিন্তু 10,000 টাকার বিল তৈরি করছে। যাই হোক, এটা যদি তুমি লেনদেন হিসেবে নাও লিখতে চাও লিখতে পারো, সমস্যা নাই, ঠিক আছে। এটা লেনদেন না লিখলেও তোমার স্যার অথবা কেউ কিছু মনে করবে না। পরবর্তী অঙ্ক বলছে যেসব ধরনের লেনদেন সেগুলোর আধুনিক কারণ সমূহ বর্ণনা করো। এখন আমরা ছক কাটতে পারি, তারিখ, লেনদেন কিনা, লিখতে পারি আধুনিক পদ্ধতি কারণ সহ ব্যাখ্যা। ঠিক আছে, তারিখ হচ্ছে লেনদেন কোনটা, 1 তারিখ 2017 জানুয়ারি 1 লেনদেন। এখন এইখানে আমাদের লিখতে পারি কি, যেহেতু নগদ টাকায় বিক্রি হয়েছে তাহলে নগদ বৃদ্ধি পাইছে, সম্পদ এ বৃদ্ধি ও আয় দুটো বৃদ্ধি হচ্ছে মালিকানা সত্ত্ব ই বৃদ্ধি। যত সংক্ষেপে করা যায়, ঠিক আছে। তারপরে বলছে 18 তারিখ লেনদেন, 80,000 টাকা পণ্য ক্রয় করা হলো। তাহলে সম্পদ নগদ টাকা যেহেতু কমতে লিখতে, সম্পদ এ হ্রাস ও মালিকানা সত্ত্ব ই হ্রাস, ঠিক আছে। তারপরে আসছে জানুয়ারি, যদি 22 তারিখ যদি লেনদেন লেখো, যে 22 তারিখ লেনদেন, তাহলে আমি লিখতে পারি কি লেনদেন, পারলাম লেনদেন। লেনদেন না লিখলেও আমি আমার মধ্যে সমস্যা নেই, যেহেতু গাইডে তোমাদের দেওয়া আছে যে লিখতে পারো। 22 তারিখের লেনদেন বিল তৈরি করা হয়েছে, সেটা হচ্ছে সম্পদ এ বৃদ্ধি ও মালিকানা সত্ত্ব ই বৃদ্ধি। আর কোনটা বাড়ছে আমি একটু বুঝাই। হ্যাঁ, সম্পদ এইখানে যেহেতু বিল আছে তাহলে প্রাপ্য বিল, আমরা আগে যেরকম বলছিলাম প্রাপ্য বিল এ বৃদ্ধি ও মালিকানা সত্ত্ব আয় ই বৃদ্ধি, কথা আমি বুঝাইতে পারছি, ঠিক আছে। তারপরে বলছে মালিক ব্যবসায়ের জন্য অতিরিক্ত মূলধন আনলেন, তার মানে ব্যবসার নগদ টাকা বাড়ছে, এইটাই এই কাহিনী। লেনদেন, সম্পদ
এ বৃদ্ধি ও মালিকানা সত্ত্ব, এখানে ই বৃদ্ধি। আমরা যদি একটু বিস্তারিত লিখতে হবে সম্পদ নগদ এ বৃদ্ধি, মালিকানা সত্ত্ব আয় ই বৃদ্ধি, সম্পদ নগদ এ হ্রাস ও মালিকানা সত্ত্ব খরচ ই হ্রাস, সম্পদ প্রাপ্য হিসাব এ বৃদ্ধি ও মালিকানা সত্ত্ব আয় ই বৃদ্ধি, সম্পদ এটা হচ্ছে নগদ নগদ এ বৃদ্ধি ও মালিকানা সত্ত্ব অতিরিক্ত মূলধন ই বৃদ্ধি। তো সরকারি লিখতে হবে, আমি যেন মানে সারের পর্যন্ত পৌঁছাতে পারলেই হয়, আর কিছু না। 30 তারিখ অতীতের পাওনা বাবদ পাইছে, এটা লেনদেন না দিলেই ভালো হবে, ঠিক আছে। অতীতের পাওনা বাবদ 1,10,000 টাকা প্রাপ্তি, তার মানে নগদ টাকা যেহেতু পাইছে লিখতে পারি সম্পদ ই বৃদ্ধি ও যেহেতু কার কাছে পাইতাম সেটা বলতে সম্পদ এ হ্রাস। এখন তাহলে এটা লেনদেন ধরা যায়, কারণ এটা লেনদেনই আছে, ঠিক আছে। ক নম্বরের লেনদেন আমি একটু বুঝাই। 1,20,000 টাকার পণ্য ফরমাইশ দিছে, 10,000 টাকা ক্রেতা অনুযায়ী 10,000 টাকা পাইছে, আর অতীতের পাওনা বাবদ 1,10,000 টাকা নগদে পাইছে, তার মানে 1,20,000 টাকা হিসেবে মিলে যেতে হবে, এটা লেনদেন ধরলেও ধরা যায়। আশা করি বোঝাইতে পারছি। তারপরে বলছে কারণ সহ ডেবিট ক্রেডিট। কারণ সহ ডেবিট ক্রেডিট আমরা আগেও করছি, ঠিক আছে। এখন দেখতে পারি যেগুলো লেনদেন সেগুলো কারণ সহ ডেবিট ক্রেডিট করি। প্রথমটা আসছে নগদের বিক্রয়, নগদান হিসাব, বিক্রয় হিসাব, ঠিক আছে। ডেবিট ক্রেডিট, এখানে যেহেতু টাকা উল্লেখ নেই, টাকা না দিলেও চলব। সম্পদ বৃদ্ধি, আয় বৃদ্ধি, ঠিক আছে। এটা হচ্ছে 2017 জানুয়ারি 18 নগদে ক্রয় করা যেতে হয়েছে, তাহলে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব, ঠিক আছে। ডেবিট ক্রেডিট, মালিকানা সত্ত্ব হ্রাস, সম্পদ হ্রাস। তারপরে আছে কি 22 তারিখ যদি লেনদেন দাও দিতে পারো, না দিলেও সমস্যা নেই আমার মতে। এটা তুমি লিখো প্রাপ্য বিল হিসাব, ডেবিট, বিক্রয় হিসাব, ক্রেডিট। আমি দিচ্ছি না। মালিক অতিরিক্ত মূলধন আনলেন কয় তারিখ? 25 তারিখ। নগদ টাকা বাড়ছে, নগদান হিসাব, ডেবিট, অতিরিক্ত মূলধন হিসাব, ক্রেডিট। এটা হচ্ছে সম্পদ বৃদ্ধি, মালিকানা সত্ত্ব বৃদ্ধি। ঠিক আছে। তারপর হচ্ছে 28 তারিখ 30 তারিখ নগদ বাড়ছে, নগদ পাইছে তো নগদ বাড়ছে, নগদান হিসাব, নগদান হিসাব আর কি হিসাব পাইলা প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব, প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব। একটা ডেবিট, একটা ক্রেডিট। এখন দেখো দুটি সম্পদ, একটা সম্পদ বৃদ্ধি, একটা সম্পদ হ্রাস। এখন করতে পারো সব করলেন না, সব করে দিতে পারো। ঠিক আছে।
লাগবে না, তারিখ, পক্ষ, বিপক্ষ, ডেবিট ক্রেডিট, কারণ সহ, আচ্ছা কারণ লিখে দিতেছে, আর এগুলো লাগবে না। আশা করি অঙ্কটা বুঝতে পারছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, যে অঙ্কটা করলাম অত্যধিক করুন, যে অঙ্কটা করলাম সেই অঙ্কটা কেমন লাগছে অবশ্যই তোমাদের গুরুত্বপূর্ণ মতামত আমি কমেন্ট বক্সে দেখতে চাই। আমার আজকে যে ক্লাসটা কন্টিনিউ করলাম, ক্লাসটার সাথে সাথেই আমাদের তৃতীয় অধ্যায় অর্থাৎ দুতর্ফ দাখিলা অধ্যায়টা আমরা ইতিমধ্যে সমাপ্তি করেছি। আমরা আগামী দিন আলোচনা করব 4 অধ্যায় অর্থাৎ কি মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয় আয় ব্যয় জেলে অধ্যায়টা আছে, অধ্যায় আলোচনা করবো। খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, তোমরা অবশ্যই আমার সাথেই থাকবা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে। এবং যারা বয়োজ্যেষ্ঠ বা আমার ভিডিও দেখেন, যাদের আত্মীয় স্বজন, নিজের সন্তান যারা বাণিজ্য বিভাগে পড়ালেখা করে, তাদের মাধ্যমে আমার ভিডিওটি শেয়ার করে অবশ্যই ছড়ে দেবেন। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। সফলতার পথ হোক মসৃণ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।